ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। প্রকৃতির বিরুদ্ধাচরণ করলে প্রকৃতির রোষের মুখে পড়তে হয়। যখন মানুষ খুব বেশি অপ্রাকৃত উপায় অবলম্বন করে তখন কিন্তু প্রকৃতির রোষের মুখে পড়তে হয়। কৃত্রিম খাদ্য, কৃত্রিম গাছপালা, কৃত্রিম সৌন্দর্য যেমন স্থায়ী নয়, সেরকম অপ্রাকৃতিক জিনিস কখনো স্থায়ী হয় না। প্রকৃতি সেটাকে ব্যালেন্স করার জন্য নিজের উপায় বার করে নেয়। এখন গ্রীষ্মকাল, গরমটাও একটি উপভোগের জিনিস, কিন্তু অতিরিক্ত গরম মানুষের পক্ষে ভালো নয়। এই গরম থেকে বাঁচার উপায় হচ্ছে বৃক্ষজাতীয় গাছ রোপণ। লক্ষ্য করে দেখলেই বোঝা যায় গাছের নিচে কিন্তু সবসময় টেম্পারেচার কম থাকে, অনেক বেশি শীতল থাকে, কিন্তু সেই গাছ আমরা রোপণ করছি না। আমরা কিছু কৃত্রিম বৃক্ষ দিয়ে বাড়ি সাজাচ্ছি, নয় ছোট ছোট ফুল ফল গাছ আমরা বাড়ির ছাদে রোপণ করছি, যাতে পরিবেশের কোনো লাভ হচ্ছে না। পৃথিবীর বেশিরভাগ স্থল দখল করে আছে কৃষিক্ষেত্র, এবং একসময় কৃষিক্ষেত্রে বড় বড় বৃক্ষজাতীয় গাছ ছিল, তার নিচেই ছোট ছোট গাছ চাষ হতো। কিন্তু ওই কৃত্রিমতা, যখন কৃত্রিম সার এলো, তখন থেকে ওই বড় গাছ কেটে ফেলা হলো। এবং বড় গাছ কেটে ফেলাতে যখন সরাসরি সূর্যের কিরণ মাটিতে লাগলো, তখন মাটিতে থাকা কেঁচো এবং ছোট ছোট যে প্রাণীরা, মাইক্রোবসরা, তারা মারা গেল। এবং বলা হয় কেঁচো মাটির বন্ধু, চাষির বন্ধু, মাটিরও বন্ধু, মাটিকে উর্বর করতে সাহায্য করে। এছাড়াও বড় গাছ থাকলে বড় গাছের পাতা মাটিকে উর্বর করে। এবং নিয়ম হচ্ছে মাটি সবসময় পাতা দ্বারা আবৃত থাকবে, যাতে সরাসরি সূর্যের আলো মাটিতে না পড়ে, যার ফলে সেই মাইক্রোবসরা জীবিত থাকে এবং তারা গাছের পুষ্টি যোগায়। কিন্তু এখন কি হয়েছে, এখন কেঁচো বা ছোট ছোট মাটিতে থাকা বিভিন্ন পোকামাকড় তারা মারা যাচ্ছে। এই সূর্যের প্রখর তাপে মাটি ফেটে যাচ্ছে, মাটি শুকিয়ে যাচ্ছে, ওই মাটিতে চাষাবাদ হচ্ছে না। তার জন্য প্রচুর জলের প্রয়োজন, প্রচুর সারের প্রয়োজন, এবং প্রচুর রাসায়নিক সার প্রয়োগের ফলে একসময় সেই মাটি কিন্তু বন্ধা হয়ে যাচ্ছে। সেই মাটিতে কিন্তু আর কোনো চাষ হবে না, আস্তে আস্তে তা বালিতে পরিণত হবে। কার্বনহীন মাটি মানেই বালি। এই যে আমরা দেখি বিভিন্ন মরুভূমি, আপনারা যদি মরুভূমির বালি হাতে নিয়ে দেখেন, দেখবেন খুবই সূক্ষ্ম বালি। একসময় কিন্তু সেই বালি মাটি ছিল। আস্তে আস্তে এরকম কার্বনের পরিমাণ কমে যাওয়াতে, গাছপালা কমে যাওয়াতে সেটা মরুভূমিতে পরিণত হয়েছে। আমরাও সেই দিকে হাঁটছি, আর তার ফলস্বরূপ অতিরিক্ত গরমে মানুষ কষ্ট পাবে, জলের অভাব দেখা দেবে, একসময় চাষাবাদ না হলে খাদ্যাভাব দেখা দেবে। আর খাদ্যাভাব দেখা দিলে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে দলে দলে যাবে, এবং যেখানে খাদ্যের পরিমাণ বেশি সেইখানে মানুষের সংখ্যা ক্রমাগত বাড়বে, এবং সেখানে একটা সিভিল ওয়ার, মানুষের মধ্যে খাদ্য নিয়ে যুদ্ধ তৈরি হবে, বিশেষ করে খাদ্য এবং জল নিয়ে। ওই জন্য সর্বপ্রথম মাটিকে বাঁচানো বিশেষভাবে দরকার। প্রাকৃতিকভাবে জীবনযাপনই সুস্থ জীবনযাপন। কোনো রকম কৃত্রিম জীবনযাপনই মানুষকে বিভিন্ন রোগের সম্মুখীন করে। আমরা লক্ষ্য করলে আশেপাশেই দেখতে পাই, যাদের প্রচুর অর্থবিত্ত আছে, যাদের ক্ষমতা আছে, তারা কিন্তু অনেক বেশি কৃত্রিমভাবে জীবনযাপন করেন। ওই জন্য যত বড় বড় রোগভোগ, ক্যান্সার জাতীয় রোগভোগ বেশিরভাগ বড়লোক বাড়িতেই হয়, কারণ তারা কৃত্রিম জীবনযাপন করেন, এসিতে ঘরে থাকেন। এখন এই গরমে এসি না হলেও নয়, সব জায়গায় এসি লাগাতে হচ্ছে। গাছপালা নেই, বাড়ির গাছপালা রাখার মতো জায়গা নেই, কারণ বাড়ি আরও বড় করতে হবে। আগে বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই প্রায় গোয়াল ঘর ছিল, গাছপালা ছিল, বিভিন্ন ফলের গাছ ছিল, বৃক্ষজাতীয় গাছ, টবের গাছ নয়। কিন্তু এখন আর সেই সব নেই। এখন বাড়ির ছাদে কয়েকটা টবের গাছ, কয়েকটা ফলের গাছ, তাও আবার ছোট ছোট, সেগুলো প্রকৃতির খুব একটা উপকার করে না। তবুও ওইটুকুও দরকার আছে, কিন্তু ওতে প্রকৃতির খুব একটা উপকার হয় না, বা হয় বলে আমার মনে হয় না।
একজন ভক্ত একবার শ্রীমৎ স্বামী পরমানন্দজিকে প্রশ্ন বলছিলেন, আমেরিকা নাকি টেক্সমতি চালের পেটেন্ট বানিয়েছে। দেখুন কেমন কৃত্রিমতা। আসলে পৃথিবীর সব 5 স্টার হোটেলে ভারতের বাসমতি চালের ভাত পরিবেশন করা হতো। স্বামীজি বলছেন, বাসমতির মধ্যে জেনেটিক পরিবর্তন ঘটিয়ে আমেরিকা টেক্সাসের নাম অনুসারে টেক্সমতি চাল বানিয়েছে এবং তার পেটেন্ট করে নিয়েছে। টেক্সমতি বাসমতির চেয়ে কম ভঙ্গুর বলে ওর চাহিদাও বেশি, ওর ফলনও বেশি। ওই চালে বাসমতির সুগন্ধ নেই, কৃত্রিমভাবে তা আনা হয়। ও তো উপকারও খুব একটা নেই, কত ক্ষতি দেখুন। আরও বলছেন, ভারতের সময় কিন্তু অনেক ধরনের চাল ছিল, এখন আর সেগুলো দেখা যায় না। উত্তম উত্তম চাল ছিল, যার খাদ্য গুণও বেশি, যা খেতেও খুব সুন্দর, যার মধ্যে একটা গন্ধও থাকতো খুব সুন্দর। যাই হোক, উনি বলছেন আমেরিকা চাইছে ভারতও বাসমতির বদলে টেক্সমতির চাষ করুক, কেননা ওর উচ্চ ফলন। যেন প্রথম এবং দ্বিতীয় বছর ভালো ফলন হবে, কিন্তু তৃতীয় বছরে ফলন নেমে যাবে অর্ধেকে। আবার দেখো, বাসমতির বীজ যেমন রাখা যায়, ওর বীজ তেমন রাখা যাবে না। ফলে ভারতকে ওদের দ্বারস্থ হতে হবে টেক্সমতি বীজের জন্য, আর ওরা তখন ওই বীজের জন্য আকাশ ছোঁয়া দাম নেবে। লাভের লোভে ভারতে টেক্সমতির চাষ হতে হতে একদিন বাসমতিরই চাষ উঠে যাবে। এখনই আগেকার কত ধান আর নেই। 100 কোটি মানুষের ভারত খাদ্যে স্বয়ংভর হয়, এটা অনেকেই চায় না। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ায় উদ্বৃত্ত খাদ্যের এত বড় বাজার যে হারিয়ে যাবে। ওদের তাই কামনা যে ভারতে খাদ্যের হাহাকার লাগুক। পাঞ্জাবে সবুজ বিপ্লব ঘটেছে, ওরা তাই টেররিস্ট লাগিয়ে ওখানকার কৃষিকে বাধা দিচ্ছে। যেন গুজরাটে সর্দার সরোবর তৈরি হলে বিশাল ভূখণ্ডে প্রচুর খাদ্য ফলবে, ওখানকার মাটি উৎকৃষ্ট, কেবল জলের অভাব। এমনিতেই ভারত খাদ্যে স্বনির্ভর। এই সরোবর পরিকল্পনা রূপায়িত হলে প্রচুর খাদ্য ভারতে উদ্বৃত্ত হবে। যাতে এই পরিকল্পনা বাধা পায়, তার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। ভারতের মাটি হচ্ছে আসল সোনা। ভারতের এই মাটিতে সব কিছুই ভালো ভালো জিনিস, উন্নত মানের ফসল ফলে। আর সেই উন্নত জিনিস ছেড়ে আমরা বিদেশের জিনিস গ্রহণ করছি। আমরা ভাবছি বিদেশের জিনিস হয়তো ভালো। তবে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আবার পুনরায় মিলেটস, রাগি, বাজরা ইত্যাদি প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এবং এতে জলেরও কম প্রয়োজন এবং এতে পুষ্টিগুণও বেশি। বিশেষ করে যারা সুগারের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট বা বিভিন্ন আজকালকার যে বর্তমান পরিস্থিতি, মানুষের বর্তমানে যে যে রোগ হয়, তার জন্য কিন্তু এইসব খাদ্য অত্যন্ত উপকারী। তাই উনি আবার চেষ্টা করছেন চাষিদেরকে সেই দিকে ফিরিয়ে আনার, এবং করছেনও। তবে এখনও অনেক মানুষের মধ্যে এটি অজ্ঞাত যে মিলেটস কীভাবে খেতে হয়। মিলেটস ভাতের মতো রান্না করে খাওয়া যায়। শ্যামা চাল যেমন দেখেছেন এক ধরনের মিলেটস, সেই রকমই ডালিয়া, শ্যামা চাল বা ওই রকমই আরও বিভিন্ন ধরনের মিলেটস হয়। এছাড়াও সরকার থেকে অ্যাগ্রো ফরেস্টের দিকে জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ বড় গাছের চাষ, যেখানে চাষিরা গাছটি বড় হলে নিজের ইচ্ছা মতো কাটতে পারবে। যদি চাষিদের গাছ কাটার অনুমতি না দেওয়া হয়, তাহলে চাষিরা বড় গাছ পুঁতবে কেন? তাহলে তো তারা বড় গাছের চাষ করবে না। তাই চাষিদেরকে সেই অনুমতি দিলে তারা বড় বড় গাছের চাষ করবে, যার ফলে প্রকৃতি ভারসাম্যে থাকবে এবং তাদেরও কিছু সুরাহা হবে, তাদের আর আত্মহত্যা করতে হবে না। তাই চাষিদের বেশি লাভের জন্য মিলেটস জাতীয় শস্য চাষ, অ্যাগ্রো ফরেস্ট্রি, এগুলো সরকার থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা অত্যন্ত ভালো বিষয়। তবে সেই সঙ্গে আমাদেরও উচিত বিভিন্ন ফল খেয়ে তার বীজ সংগ্রহ করে বিভিন্ন ফাঁকা জায়গায় সেগুলোকে রোপণ করা, সংঘবদ্ধভাবে কাজ করা। রাস্তার পাশে যেন সব জায়গায়, সব রাস্তার পাশেই লাইন ধরে সারিবদ্ধভাবে বৃক্ষজাতীয় গাছ থাকে, এই বিষয়ে সেই গ্রামের বা সেই এলাকার লোককে সচেষ্ট হতে হবে। অনেক ধর্মে মানুষ মারা গেলে কবর দেওয়া হয়, সেটাও কিন্তু অত্যন্ত সায়েন্টিফিকভাবে দেওয়া হয় না। খ্রিস্টানরা বিভিন্ন বাক্সের মধ্যে করে দেন, সেটাও অনেক মাটির জায়গা দখল করে থাকে। সেখানে যদি কেউ কবর দিয়ে বৃক্ষরোপণ করেন,
সেটা হয়তো তাও কিছুটা মানা যায়, কিন্তু কবর দেওয়ার ফলে অনেক কিন্তু জায়গা দখল হয়ে যায় এবং সেখানে অনেকে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেয়, যার ফলে মাটিটা কিন্তু নষ্ট হয়। কবর দেওয়ার চেয়ে দাহ করা ভালো। কবরে অনেক জায়গা নষ্ট হয়, এই জন্য চীন বুলডোজার দিয়ে কবর সব ধসিয়ে দিয়েছিল, এত জায়গা আর দিতে পারছিল না। খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্টরা কিন্তু কেউ কেউ এখন দাহ করছে, কারণ ওরা গোড়া না, কারণ মূল উদ্দেশ্য হচ্ছে পঞ্চভূতের মধ্যে যে কোনো একটায়। আগে জল সমাধিও হতো, জলের মধ্যে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হতো, তবে ওতে জল দূষণ হতে পারে বলে, বা যদি যে ব্যক্তিটিকে ভাসিয়ে দেওয়া হচ্ছে তার যদি অত্যন্ত বিভিন্ন রকম রোগ থাকে, সেটি ছড়ানোর সম্ভাবনা থাকে বলে সব থেকে ভালো হচ্ছে দাহ করা, পুড়িয়ে ফেলা। প্রোটেস্ট্যান্টরা করে, খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্টরা কেউ কেউ সবকে দাহ করে, কিন্তু ওটা ঐচ্ছিক বাধ্যতামূলক নয়। তবে ক্যাথলিকরা গোড়া, তাই ওরা করছে না। এতেও কিন্তু মাটির অনেকটা জায়গা দখল হয়ে থাকে কৃত্রিমভাবে। প্রত্যেকটি ধর্মের মধ্যেই সংস্কার প্রয়োজন। হিন্দু ধর্ম এখনও টিকে আছে, এত প্রাচীন ধর্ম হওয়া সত্ত্বেও, এর কারণ এর মধ্যে সংস্কার হয়েছে। আর যে সকল ধর্মমত নতুন হয়েছে, যেমন ইসলাম, খ্রিস্টান, এই সকল নতুন ধর্মমত, তাদের মধ্যেও সংস্কার প্রয়োজন। তবে কালে নিশ্চয়ই সংস্কার হবে কোনো সংস্কারকের মাধ্যমে, এই আশাই রাখি। সবাই ভালো থাকবেন, এই গরমে সুস্থ থাকবেন, বেশি রৌদ্রে ঘোরাফেরা করবেন না, সকাল সকাল সমস্ত কাজ সেরে নেবেন, তারপরে আবার বিকেলের পর সূর্য অস্ত গেলে কাজ যা বাকি থাকবে করবেন। আজকের আলোচনা শেষ করার আগে আরেকটি কথা বলে দিই। একটি ছোট টোটকা আছে, গ্রীষ্ম হেতু পীড়া যাহা গুড়ের পানায় সারায় তাহা। এই গরমের জন্য যে সকল পীড়া হয়, এতে গুড়ের পানায় উপকার হয়। জলের মধ্যে গুড় দিয়ে আপনি যদি খেতে পারেন, আখের গুড় সকালবেলায়, এতে কিন্তু অনেক উপকার পাবেন। যাই হোক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।